শুরুতেই জানিয়ে দেব, লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জানিয়ে দেব, ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে ম্যাক্রোকে ডানপন্থী নেতার কঠোর হুঁশিয়ারি। এছাড়া রয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, রাইসির উত্তরসূরিদের বেছে নিচ্ছেন ইরানিরা। সর্বশেষ জানিয়ে দেব, উত্তেজনার মধ্যেই এশিয়ার প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম মহড়া শুরু, অংশ নিচ্ছেন ইসরায়েল। এবার লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সেনাদের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নাবাতিয়ে ও সোহমরে হামলা জবাবে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে চালানো এই হামলায় কাতিউষা রকেট ব্যবহার করা হয়েছে। অপর এক বিবৃতিতে তারা জানিয়েছেন, ইসরায়েলে চালানো হামলায় তাদের 4 যোদ্ধা নিহত হয়েছেন। এর মধ্যে শহমরে চালানো হামলায় 1 যোদ্ধা নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনা এবং তাদের অবস্থানকে নিশানা করে একটি ড্রোন সহ আরও 2টি হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে তাদের ভূখণ্ডে অন্তত 35টি রকেট ছোড়া হয়েছে। তবে তাদের ছোড়া এসব রকেটের বেশিরভাগ সফলভাবে ঠেকিয়ে দিয়েছে তারা। এছাড়া এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়, লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে হিজবুল্লাহ ও ইসরায়েলের দফায় দফায় পাল্টা হামলার ঘটনার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র ও জার্মানি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানি এবং তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছেন। বার্লিন, ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিপস বলেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটিতে এই হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ। অন্যদিকে এই হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয় আকারে বেড়ে যাওয়া। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ আরও বাড়বে বলেও জানান তিনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। কূটনৈতিক পথে এই উত্তেজনা কমাতে হবে বলেও জানান তিনি। এদিকে ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ম্যাক্রোকে ডানপন্থী নেতার কঠোর হুঁশিয়ারি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ফ্রান্সে ইমানুয়েল ম্যাক্রোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি দলের নেতা মেরিন লে পেন। তিনি বলেন, তার দল পরবর্তী সরকার গঠন করলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ম্যাক্রো ইউক্রেনে সেনা পাঠানোর সুযোগ পাবে না। পার্লামেন্টে ন্যাশনাল র্যালির নেতৃত্বে একটি মেরিন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান প্রেসিডেন্টের জন্য এই আলংকারিক পদ। প্রধানমন্ত্রীর আদতেই এই বাহিনীর দেখভাল করে থাকেন। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের দল বাজে ফল করায় আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ম্যাক্রো। 2 ধাপে প্রথম ভোটগ্রহণের দফা অনুষ্ঠিত হয় রবিবার। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী 8ই জুলাই। জনমত জরিপ অনুযায়ী প্রথম নির্বাচনে ন্যাশনাল র্যালি পেতে পারে 36% ভোট। সেই হিসেবে পার্লামেন্ট নিয়ন্ত্রণে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না দলটি। বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট রয়েছে দ্বিতীয় অবস্থানে, তারা পেতে পারে 29% ভোট। ম্যাক্রোর অ্যানসাম্বল অ্যালায়েন্স পেতে পারে 19.5% ভোট। প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রো সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। প্রথাগতভাবে প্রেসিডেন্ট দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। রাশিয়া পুরোদমে হামলা শুরুর পর ইউক্রেনের সমর্থন দেওয়া ইউরোপের প্রভাবশালী নেতাদের একজন ম্যাক্রো। যদিও রাশিয়া বেশি বাড়াবাড়ি করে, সেক্ষেত্রে ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করতে অস্বীকার করে আসছেন তিনি। স্থানীয় পত্রিকায় লে টেলিগ্রামকে দেওয়া এক সাক্ষাৎকারে মেরিন বলেন, ন্যাশনাল র্যালির নেতা জর্দান বারদেলা ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে মনে করেন তিনি। তখন প্রেসিডেন্টের ক্ষমতা কমবে। বিষয়টি ব্যাখ্যা করে মেরিন বলেন, ম্যাক্রোর সঙ্গে বিবাদে জড়ানোর কোনো ইচ্ছা নেই জর্দানের, তবে তিনি একটি চূড়ান্ত সীমা ঠিক করে দেবেন। প্রেসিডেন্ট সেনা পাঠাতে সক্ষম হবেন না। প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোর কাছে পরাজিত হয়েছিলেন মেরিন। তিনি বলেন, পার্লামেন্টের নির্বাচনে ন্যাশনাল র্যালি একটি একক সংখ্যাগরিষ্ঠতা পায় যদি, তাহলে তাদের দলের 28 বছর বয়সী জর্দানকে
প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া ছাড়া ম্যাক্রোর সামনে তেমন কোনো পথ খোলা থাকবে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, রাইসির উত্তরসূরিদের বেছে নিচ্ছেন ইরানিরা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের নিহতের পর দেশটিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুসারে আজ শুক্রবার 28 জুন দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল 6 প্রার্থীর প্রার্থিতা অনুমোদন করেছেন। তবে তাদের মধ্যে 2 জন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এবার নির্বাচনে লড়ছেন 4 জন প্রার্থী। ইরানের সংবাদ মাধ্যম ইরানা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট প্রার্থী এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিজাদে হাশেমি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ইরানের জাতীয় নির্বাচনের সদর দপ্তর বৃহস্পতিবার 27 জুন এক বিবৃতিতে জানিয়েছেন, 6 প্রার্থীর মধ্যে 2 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাদের একজন হলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আমিরা হোসেন গাজিজাদে হাশেমি, তিনি বুধবার রাতে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। অন্য একজন হলেন আলীরেজা জাকানি গতকাল বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন। নির্বাচন থেকে 2 প্রার্থী তাদের নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাত্র 4 জন। তারা হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পরমাণু বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালালি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী এবং পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। নির্বাচনে এসব প্রার্থিতার মধ্যে রাইসের উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মোহাম্মদ বাকের কালিবাফের নাম। এর আগে 2005, 13 ও 17 সালে কালিবাফ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। তবে শেষবার প্রার্থিতা প্রত্যাহার করে তিনি রাইসিকে সমর্থন করেছিলেন। রাজনীতিতে আসার আগে কালিবাফ ইরানের অভিজাত বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্য ছিলেন। 1997 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে রেভলিউশনারি গার্ডের বিমান বাহিনীর প্রধান করেছিলেন। আর 2000 সালে পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। বাকের কালিবাফের নাম ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে 1999 সালের ছাত্র আন্দোলনের কঠোর হাতে দমনের সঙ্গেও জড়িত আছে। এদিকে উত্তেজনার মধ্যেই এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম মহড়া শুরু হয়েছে, অংশ নিচ্ছে ইসরায়েলও। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এশিয়ার প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম সমুদ্র মহড়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 29টি দেশের 25,000-এরও বেশি লোকের অংশগ্রহণে এই সামরিক মহড়া চলবে আগস্ট পর্যন্ত। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে এই মহড়ার আয়োজন করা হলো। রিম অফ প্যাসিফিক নামে এই অভিহিত করা মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক বিকাশের প্রস্তুতি বাড়ানো এবং বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য করা হচ্ছে। এই মহড়া শুরু হয়েছিল 1971 সালের অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রের মাধ্যমে। তবে চলতি বছরের মহড়ায় দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত ছাড়াও দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার, লাতিন আমেরিকার দেশগুলো এবং 7টি ইউরোপীয় ইউনিয়নের দেশ অংশ নিচ্ছেন। ইসরায়েলও এই মহড়ায় অংশ নিচ্ছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল এই অংশগ্রহণের বিরুদ্ধে এই অঞ্চলের ফিলিস্তিনপন্থী গ্রুপগুলো প্রতিবাদ জানাচ্ছে। মহড়ায় 150 বিমান, 40 রণতরী এবং 3টি সাবমেরিন এবং 25,000-এরও বেশি সদস্য অংশগ্রহণ করবেন।